নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের ফার্স্ট সামেটিভের সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানটা তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো এই সাজেশানে যা যা প্রশ্ন আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে যাও, যাতে করে তোমরা আসন্ন সামেটিভ এক্সামে যদি এই প্রশ্নগুলো পড়ে তার উত্তরগুলো তোমরা লিখতে পারো। এইখানে যা যা প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কোশ্চেন ব্যাংক, যেটা রায় ও মার্টিন কোম্পানির, সেখান থেকে শর্টলিস্টেড করা হয়েছে। আর কিছু প্রশ্ন আমি তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে ভূগোল বিচিত্রা নামক যে সহায়িকাটা আছে সেখান থেকে দিয়েছি। তো তোমাদের কাছে যদি সেই বইটা থেকে থাকে, সেই কোম্পানির সহায়িকা বইটা যদি থেকে থাকে, তাহলে সেখান থেকে তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নিতে পারো। আর যদি মনে করো যে না, আমরা অন্য আমাদের কাছে যে কোম্পানির সহায়িকা আছে সেখান থেকে দাগিয়ে নেবো, সেটাও করে নিতে পারো। আর যদি না থাকে কোনো কিছুই, তাহলে আমরা তো এখানে প্রশ্ন দেখাচ্ছি না, তার সাথে সাথে যে যে প্রশ্নগুলো আমি রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা থেকে শর্টলিস্টেড করেছি সেই প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, তাহলে সেগুলো তোমরা একটু লিখে নিতে পারো। আর বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা ক্লাস 9-এর ভূগোলের ফার্স্ট সামেটিভের জন্যে একটা প্লেলিস্ট দেওয়া আছে। তো সেখানে যাও, গিয়ে দেখবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল 14 পর্যন্ত সমস্ত মডেল সেটে যা যা প্রশ্ন আছে সেগুলোর সমাধানের ভিডিও রাখা আছে। সেখানে গেলেই এই মডেল সেট থেকে যে যে প্রশ্নগুলো শর্টলিস্টেড করা আছে তার উত্তরগুলো দেখতে পেয়ে যাবে। আর এই সাজেশানটা হচ্ছে পুরোপুরি পেড। যদি তোমরা কেউ এই সাজেশানটা নিতে চাও তাহলে আর দেরি করো না, কারণ আর 1 মাস মতো বাকি পরীক্ষা। তোমরা চটজলদি এই সাজেশানটা নিয়ে নাও, ঠিক আছে? কেউ এমনি ভিডিও দেখেও পড়ে নিতে পারো, কিন্তু ভিডিওতে সব জিনিস ভালোভাবে বোঝা যায় না। এই পিডিএফ ফরম্যাটটা যদি তোমরা নিয়ে নাও, এর সফট কপিটা, তাহলে তোমরা প্রিন্ট করে ভালোভাবে পড়তে পারো। আর এই পরীক্ষার 1 মাসে ফোন কম ঘাটারই সবাই চেষ্টা করবে আশা করছি, কারণ পড়ায় মনোনিবেশ নাহলে নষ্ট হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে এই পিডিএফটা তোমরা ন্যূনতম 10 টাকায় পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে তার প্রসেসটাও আমি বলে দিচ্ছি। দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হবে। জয়েন হয়ে অ্যাডমিন প্যানেলে যাবে বা ইনফরমেশানে যাবে, গ্রুপ ইনফরমেশানে। সেখানে গেলে দেখতে পাবে 3 জন অ্যাডমিন আছে। তার মধ্যে যে কাউকে রিকোয়েস্ট করবে যে আমার ক্লাস 9-এর ভূগোল বিষয়ের যে পিডিএফটা আছে ফার্স্ট সামেটিভের সাজেশানের, সেইটা চাই পিডিএফটা বললে তোমাদেরকে অ্যাডমিন প্রোভাইড করে দেবে। তার আগে আগে একটা কিউআর পাঠাবে, সেই কিউআরের মাধ্যমে তোমরা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো। পেমেন্ট হয়ে যাওয়ার পর তার একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে অ্যাজ এ প্রুফ, আর তার সাথে নিজের নামটাও লিখে দেবে, যাতে করে সুবিধে হয় আমাদের। তোমারও একটা কাছে জিনিস থাকলো প্রুফ হিসাবে। এবারে আমরা সেটা দেখে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। পিডিএফটা একটা পাসওয়ার্ড প্রোটেকশান দেওয়া পিডিএফ। তো সেই পিডিএফটা যখন তোমাদের পেমেন্ট হয়ে যাবে, তারপর যখন পিডিএফটা পাবে তখনই ওই পাসওয়ার্ডটা বলে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা এন্টার করলে তবে পিডিএফটা ওপেন হবে, না হলে কিন্তু পিডিএফটা ওপেন হবে না। আর এই পিডিএফটা যেহেতু পেড পিডিএফ, তাই এটা কারোর সাথে শেয়ার করবে না, শেয়ার করলে কিন্তু নিজেরা বিপদে পড়বে। তো চলো এবার কথা না বাড়িয়ে শুরু করি। আর যদি কেউ মনে করছো যে না কিনবো না, তাহলে ভিডিওটা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে থাকছে, তাহলে ভিডিও দেখে তোমরা পড়ে নিও। তো চলো এবার শুরু করা যাক। তাহলে এই সাজেশানে যে যে অধ্যায় থেকে প্রশ্ন আছে, প্রথমে আছে পৃথিবীর গতিসমূহ, 2 নম্বরে আছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, 3 নম্বরে আছে ভারতের সম্পদ, আর 4 নম্বরে আছে ম্যাপ পয়েন্টিং। এটা তোমাদের ভারতের ম্যাপ থেকে আছে। প্রথমে আছে পৃথিবীর গতিসমূহের এসএকিউ সাজেশান। আর একটা কথা, এই সাজেশানে আমরা এসএকিউ মার্কস 2, মার্কস 3 আর 5 মার্কসের প্রশ্নের সাজেশান দিয়েছি, এমসিকিউর সাজেশান দিইনি। এমসিকিউ সাজেশানের জন্য আমরা মনে করি তোমাদের স্কুল থেকে বা তোমরা নিজেরা বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশান নিয়ে যে পাঠ্য বইটা তোমরা কিনেছো, পাঠ্য বই হিসাবে যে কোম্পানির বই তোমরা কিনেছো, সেই কোম্পানির বইটাই যদি তোমরা খুঁটিয়ে খুব ভালো করে পড়ো, তাহলে এমসিকিউর উত্তর তোমরা পরীক্ষায় করতে পারবে বলে আশা রাখি। প্রথম প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ড্যাশ। এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। মহাকাশ থেকে পৃথিবীকে ড্যাশ রঙে দেখা যায়। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র ড্যাশ। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে IRNSS এর অর্থ কী। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে GPS সিগন্যালকে বলে ড্যাশ। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। প্লুটো একটি বামন গ্রহ। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে GPS এর পুরো নাম কি। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ইসরো এর সদর দপ্তর অবস্থিত ড্যাশ। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। আর্যভট্ট পৃথিবীর গোলকাকৃতির সপক্ষে ধারণা দেন। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম ড্যাশ। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে শূন্যস্থান পূরণ করো। GPS গ্রাহক যন্ত্রে পাওয়া 4 ধরনের তথ্যের মধ্যে 3টি হলো অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা। চতুর্থটি হলো ড্যাশ। এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। বর্তমান বিশ্বে কার্যকরী GPS স্যাটেলাইটের সংখ্যা ড্যাশটি। এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশের মতো। এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন বিজ্ঞানী ড্যাশ। এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জিওড শব্দের অর্থ কী। উত্তর। প্রশ্নটা বলেছে আমাদের নিকটতম নক্ষত্রের নাম কি। উত্তর। প্রশ্নটা বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে। উত্তর। প্রশ্নটা বলেছে সৌরজগতে কয়টি গ্রহ আছে। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি। উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। উত্তর। প্রশ্নটা বলেছে কোন দুটি গ্রহ বাদ দিলে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। উত্তর। প্রশ্নটা বলেছে বলয়যুক্ত গ্রহ কোনটি। উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে। উত্তর। প্রশ্নটা বলেছে কুইপার বেল্টের শেষ অংশের নাম কি। উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নাসার পুরো কথাটি কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক। উত্তর। প্রশ্নটা বলেছে দিনের বেলা বুধের উষ্ণতা কত হয়। উত্তর। প্রশ্নটা বলেছে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই। উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। উত্তর। প্রশ্নটা বলেছে কোন গ্রহের একদিন পৃথিবীর 1 বছরের থেকে বড়। উত্তর। প্রশ্নটা বলেছে আমরা কোন ছায়াপথে বাস করি। দেখো উত্তর। বলেছে পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি। উত্তর। বলেছে চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে। উত্তর। বলেছে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে USA পরিচালিত কৃত্রিম উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সংস্থাপন করা হয়েছে। দেখো উত্তর। বলেছে কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থিত। উত্তর। পরের প্রশ্নটা বলেছে উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি হবে। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর ব্যাস কোথায় বেশি। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কোথায় হয়েছিল। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে জিওডেসি নামক বিজ্ঞানের শাখাটিতে কি পরিমাপ করা হয়। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর আনুমানিক বয়স কত। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর আনুমানিক ভর কত। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে IAU এর পুরো কথা কি।
কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে 2006 সালের 24শে আগস্ট IAU এর সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য মিশরের কোন কোন শহরকে বেছে নিয়েছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে পৃথিবীতে GPS এর প্রধান নিয়ন্ত্রণকারী কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর গড় উষ্ণতা কত? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? দেখো উত্তর। এবার আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে GPS এর দুটি ব্যবহার উল্লেখ করো। এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে GPS এর সম্পূর্ণ অর্থ কী, এর কাজ কী? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর নিম্নতম স্থানের নাম কী এবং তার গভীরতা কত? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর আকৃতি সম্পর্কিত সর্বাধুনিক ধারণাটির চিত্র সহকারে ব্যাখ্যা করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জিওড কি? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দিগন্ত রেখা কি? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জিওড আর্থ কি? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো উক্তিটি ব্যাখ্যা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নীহারিকা কি? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে গ্রহ কাকে বলে? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বামন গ্রহ কাকে বলে? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কোন বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে কোনো গ্রহকে বামন গ্রহ বলা হয়? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অন্তস্থ গ্রহ কি? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বামন গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কাকে কেন পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? উত্তর। প্রশ্নটা বলছে ম্যাগেলান কে? তিনি কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার? তো এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। এটা বলেছে আকাশগঙ্গা কি? উত্তর। এটা বলেছে আলোকবর্ষ কি? উত্তর। এটা বলেছে জ্যোতিষ্ক কাকে বলে? উত্তর। এটা বলেছে ধূমকেতু অনেক দিন বাদে বাদে দেখা যায় কেন? উত্তর। এটা বলেছে কিউরিওসিটি কি? উত্তর। এটা বলেছে আমরা চাঁদের একটা পিঠ দেখতে পাই কেন? উত্তর। প্রশ্নটা বলেছে বহিস্থ গ্রহ কাকে বলে? উত্তর। প্রশ্নটা বলেছে জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায়? উত্তর। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে কুইপার বেল্ট কি? উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর আকৃতির ওপর কেন্দ্রাতিক বলের প্রভাব কি? দেখো উত্তরটা লেখা আছে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি। পরের প্রশ্নটা বলেছে জিওডেসি কি? দেখো উত্তরটা এখানে লিখে দিয়েছি। পরে এবার হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অভিগত গোলক বলতে কি বোঝো? চিত্র দাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে পৃথিবী অভিগত গোলকাকার এর সপক্ষে 3টি প্রমাণ দাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কুলিন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলকাকৃতি প্রমাণ করে? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর গোলক আকৃতির পক্ষতে যুক্তি দাও। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবী গোলাকার হলেও আমরা আমাদের চারপাশে পৃথিবীকে সমতল দেখি কেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার ব্যাখ্যা করো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি কীভাবে হলো? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ইসরোর চালু করা অ্যানালগ স্পেস মিশন সম্বন্ধে যা জানো লেখো। এটা মডেল 10 থেকে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় কেন? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কারণ ব্যাখ্যা করো চাঁদকে আমরা অনেক বড় দেখি। উত্তর। পরের প্রশ্নটা বলেছে কারণ ব্যাখ্যা করো প্রতিটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না। উত্তর। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে পৃথিবী আকৃতি অনুধাবনে জিপিএস কিভাবে সাহায্য করে?
উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। প্রশ্নটা বলেছে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি। এবার হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে পৃথিবী গোলাকার আকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর আকৃতি অভিগত গোলক এর সপক্ষে প্রমাণ দাও, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীতে অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ চিত্রসহ ব্যাখ্যা করো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জিপিএসের ব্যবহারগুলি বর্ণনা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর গোলীয় আকৃতি সপক্ষে 3টি অপ্রত্যক্ষ প্রমাণ চিত্রসহ বর্ণনা করো, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে গ্রহ হিসেবে পৃথিবীর পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি, এখনও চলছে, এই পর্যন্ত আছে। এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, এগুলো পরীক্ষার সময় একবার অন্তত চোখ বুলিয়ে যেও। এগুলো বিভিন্ন এমসিকিউ বা এসএকিউ বা যদি কঠিন প্রশ্ন হয় তখন কিন্তু কাজে লাগবে। এছাড়াও তোমরা বড় প্রশ্নে বা 2 নম্বর বা 3 নম্বর সব জায়গায় এগুলো কাজে লাগাতে পারবে। তাহলে এইগুলোকে তোমরা অবহেলা করবে না, এগুলো একবার হলেও পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাবে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি, এগুলো আর রিডিং পড়ে তোমাদেরকে শোনাচ্ছি না। এগুলো কিন্তু পরীক্ষার সময় একবার হলেও চোখ বুলিয়ে যেও, এগুলো কিন্তু সব কাজে লাগবে, ঠিক আছে? এগুলোকে অবহেলা করবে না। এবার আছে নেক্সট চ্যাপ্টার, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, এর এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আলোকিত অন্ধকার অংশের সীমারেখা ড্যাশ নামে পরিচিত, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অধিবর্ষের বছরটিতে মোট দিন সংখ্যা কত হয়, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় ড্যাশ কিলোমিটার, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ড্যাশ দিনে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এবার হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখক। কোরিওলিস বল বায়ুপ্রবাহের সঙ্গে সমকোণে কাজ করে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর ড্যাশ ছায়া পড়ে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 23শে সেপ্টেম্বর তারিখকে ড্যাশ বলে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। পৃথিবীর গোলকাকার হওয়ায় সব স্থানে একই সময় সূর্য উদিত হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিমি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। কোরিওলিস বলের প্রভাবে মেরু অঞ্চলে
কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপের মূল কারণ হলো ড্যাশ বল, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে রবিমার্গ কি, মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, যে নির্দিষ্ট অদৃশ্য পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর ড্যাশ পথ বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ড্যাশ কিমি পার ঘন্টা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো, 2022 সালটি একটি অধিবর্ষ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো, মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি কম, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বিষুব কথার অর্থ কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো, 2024 সাল অধিবর্ষ, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা ড্যাশ কোণে অবস্থান করে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 21শে জুন থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত গতিকে কি বলা হয়, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, 90 ডিগ্রি উত্তর অক্ষরেখার আবর্তন বেগ হলো ড্যাশ, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশের মত অনুসারে কোরিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে গতিবিক্ষেপ ঘটে, এটা মডেল 11 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর উভয় মেরু সংযোগকারী ইন্দ্রভেদী কাল্পনিক রেখাকে পৃথিবীর ড্যাশ বলা হয়, এটা মডেল 12 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো, আমাদের সৌরজগতের সকল গ্রহ কক্ষতলের সঙ্গে সূক্ষ্মকোণে হেলে থাকায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। বলেছে পৃথিবীর কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তনহীন, এটা মডেল 12 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে গোধূলির স্থায়িত্ব সব থেকে কম কোথায় দেখা যায়, এটা মডেল 12 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন বলছে সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় ড্যাশ তারিখে, এটা মডেল 13 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন বলছে 4 জুলাই কক্ষপথে সূর্য ও পৃথিবীর মধ্যে অবস্থানকে ড্যাশ বলে, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে বিষুব কোন তারিখে হয়, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ করা, মহাবিষুব বলা হয় ড্যাশ তারিখকে, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, কোরিওলিস বলের মেরু অঞ্চলে বেশি হয়, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কোন অক্ষরেখায় উষা ও গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সৌরদিন কাকে বলে, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 1530 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, উত্তর। বলেছে কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলে, উত্তর। বলেছে নরওয়ের হ্যামারফেস্ট টেস্টে আবর্তন বেগ কত, দেখো উত্তর। বলেছে 2 মেরুবৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত, উত্তর। বলেছে সূর্যের উত্তরমুখী আপাত গমনের গতিপথকে কি বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীর কোন গতির জন্য আকাশে সূর্যের দৈনিক আপাত গতি দেখা যায়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আমেরিকাতে যখন দিন ভারতে তখন কি, উত্তর। প্রশ্নটা বলেছে মেরুজ্যোতির অপর নাম কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোরিওলিস বলের অন্য নাম কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির, উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে 21শে জুন তারিখে কোথায় 24 ঘন্টা দিন হয়, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে অরোরা অস্ট্রালিস কোথায় দেখা যায়, দেখো উত্তর। নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রশ্নটা বলেছে 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে রবিমার কি, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপসুর ও অনুসুর কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিশীথ সূর্য কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লিপিয়ার কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর অনুসুর অবস্থান কিভাবে হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির প্রধান 3টি কারণ লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহ কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোরিওলিস বল কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর বার্ষিক গতির 2টি প্রধান ফলাফল লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মেরু প্রবাহ কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অধিবর্ষ কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে গোধূলি কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ছায়াবৃত্ত সম্পর্কে লেখো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কোরিওলিস বল বলতে কি বোঝো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নিশীথ সূর্যের দেশ কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আবর্তন গতির জন্য কিভাবে কোরিওলিস বলের সৃষ্টি হয়, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সৌরদিন ও নক্ষত্র দিন কি, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কুমেরু প্রভা কি, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে 29শে ফেব্রুয়ারি কারোর জন্মদিন হলে কি হবে, উত্তর। প্রশ্নটা বলেছে একদিন বা 24 ঘন্টায় কত মিনিট আছে, উত্তর। প্রশ্নটা বলেছে সকল শতাব্দীগুলি 4 দ্বারা বিভাজ্য হলেও অধিবর্ষ নয় কেন, উত্তর। প্রশ্নটা বলেছে মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে, এর সুবিধা কি, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। বলছে সৌর বছর কি, উত্তর। প্রশ্নটা বলছে চান্দ্রমাস কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলছে মধ্যাহ্ন ও মধ্যরাত্রি কাকে বলে, দেখো উত্তর। এটা বলছে পৃথিবীর আবর্তন গতি কিভাবে সময় নির্ণয়ে সাহায্য করে বুঝিয়ে লেখো, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। এটা বলছে বড়দিন কি আসলে বড়দিন, উত্তর। এটা বলছে ঋতু কাকে বলে, উত্তর। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করে, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিত্রসহ অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করে, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গরমকালে বড়দিন পালন করে কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে উভয় গোলার্ধে সূর্যকে সমান সংখ্যক দিনে দেখা যায় না, যুক্তি দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের পার্থক্য লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সূর্যের আপাতগতি বলতে কী বোঝো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর হেরানো অক্ষের গুরুত্ব বা ফলাফল কী কী, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপসুর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জলবিষুব ও মহাবিষুবের মধ্যে পার্থক্য লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপসুর অবস্থান কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মহাবিষুব বলতে কী বোঝো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আমরা আবর্তন গতি অনুভব করি না, কারণ ব্যাখ্যা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ছায়াবৃত্ত গতিশীল, ব্যাখ্যা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান অথচ 2 মেরুতে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে কেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শীতকালে সূর্যকে বড় এবং গরমকালে সূর্যকে ছোট দেখায় কেন, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করে কেন, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে অবস্থানের ফলাফল উল্লেখ করো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন, দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি। এবারে হচ্ছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে পৃথিবীপৃষ্ঠে সাধারণত 4টি ঋতুর চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়, চিত্র সহযোগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো, এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো, প্রয়োজনে চিত্র দাও। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে দিনরাত্রি সংগঠন পর্যায়ক্রমটি চিত্রসহ পরিচয় দাও। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ঋতুসমূহের স্থায়িত্বকাল ও ঋতুচক্র সম্পর্কে আলোচনা করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তনের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন ঘটে তা ছবি এঁকে আলোচনা করো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চিত্রসহ দিন ও রাত্রি সংগঠন আলোচনা করো। এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীতে কীভাবে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয় চিত্রসহ বর্ণনা করো। এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষায় কাজে লাগবে দেখে নাও এক এক করে। এগুলো কিন্তু পরীক্ষার সময় একবার হলেও চোখ বুলিয়ে যাবে, এগুলো তোমাদের কাজে লাগবে। যদি ধরো কঠিন প্রশ্ন হলো বা এমসিকিউতে তোমরা এখান থেকে হেল্প পাবে। তো এবার আছে ভারতের সম্পদ থেকে এসএকিউর সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। বায়ু প্রবাহ এক ধরনের ড্যাশ সম্পদ। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ভারত সরকার ড্যাশ সালে এনটিপিসি স্থাপন করেন। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তিনেরটা অতি উচ্চমানের লোহার আকরিকটির নাম কি। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জিমারম্যান কোন দেশের ভৌগোলিক। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। ম্যান হলো জ্ঞান বুদ্ধি বর্জিত মানুষ। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অববাহিকা ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। বিদ্যালয় বা পাঠাগার হলো এক প্রকার সামাজিক সম্পদ। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে বাদামি কয়লা বলে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সাদা সোনা কাকে বলে। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। স্কুল লাইব্রেরি ইত্যাদি হলো সামাজিক সম্পদ। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। বোম্বে হাই একটি বিখ্যাত কয়লা খনি। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে শূন্যস্থান পূরণ করো। কালিম্পং জেলার জলঢাকাতে ড্যাশ বিদ্যুৎ কেন্দ্র আছে। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। উইন্ডমিল এর মাধ্যমে ড্যাশ শক্তি উৎপাদন করা হয়। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। প্রশ্নটা বলছে একটি সর্বত্রলভ্য সম্পদের উদাহরণ দাও। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো ড্যাশ। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল ড্যাশ। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। 1975 সালে এনটিপিসি গঠিত হয়। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য প্রথম। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ড্যাশ। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলেছে কোন প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে তাপবিদ্যুৎ উন্নতির জন্য ভারতে কোন সংস্থা গড়ে তোলা হয়েছে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। গুজরাটের ড্যাশ তৈল শোধনাগারের বার্ষিক শোধন ক্ষমতা সবচেয়ে বেশি, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সর্বাধিক কার্বনযুক্ত কয়লা কোন শ্রেণীর, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ভূতাপ শক্তির উৎস হলো ড্যাশ, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো সাংস্কৃতিক সম্পদের উৎস, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো বৃহত্তম কয়লা উত্তোলনকারী অঞ্চল, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো। কয়লার গুণগত মান নির্ভর করে কার্বনের ওপর, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ভারতের ড্যাশ শ্রেণীর আকরিক লোহা সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হলো ড্যাশ, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে একটি অদ্বিতীয় সম্পদের নাম লেখো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে কয়লার উৎকৃষ্ট শ্রেণীটির নাম কি, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে কর্ণাটকের কুদ্রেমুখ কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য বিখ্যাত, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি, উত্তর। এটা বলেছে সম্পদের গুণগত পরিমাণ বৃদ্ধির উপায় কি, উত্তর। এটা বলেছে সম্পদের কার্যকারিতা তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি, উত্তর। এটা বলেছে কার্যকারিতা ছাড়া অন্য কোন বৈশিষ্ট্য বস্তুকে সম্পদে পরিণত করে, উত্তর। পরের প্রশ্নটা বলেছে সাংস্কৃতিক সম্পদ সৃষ্টির উপাদানগুলি লেখো, দেখো উত্তর। এটা বলেছে যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ তাকে কি সম্পদ বলা হয়, উত্তর। প্রশ্নটা বলেছে কয়েকটি মানবিক সম্পদের উদাহরণ দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে মানবিক সম্পদের উপর ভিত্তি করে কোন ধরনের সম্পদ সৃষ্টি হয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কীরূপ, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনটির নাম কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বাতাস কি ধরনের সম্পদ, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সম্পদে ম্যান শব্দের অর্থ কি, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সম্পদ সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, উত্তর। প্রশ্নটা বলেছে কয়েকটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ দাও, উত্তর। প্রশ্নটা বলেছে কয়েকটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও, উত্তর। বলেছে পুনর্ভব সম্পদ যখন নির্বিচারে ব্যবহারের ফলে অপুনর্ভব সম্পদে পরিণত হয় তখন তাকে কি বলে, উত্তর। প্রশ্নটা বলেছে অবস্তুগত সম্পদের দুটি উদাহরণ দাও, দেখো উত্তর। বলেছে গচ্ছিত সম্পদকে যখন পুনরায় ব্যবহার করা সম্ভব হয় তখন তাকে কি বলে, উত্তর। প্রশ্নটা বলেছে খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি, উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের কোন রাজ্যে হেমাটাইট লোহার সঞ্চয় সবচেয়ে বেশি, উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের বৃহত্তম আকরিক লৌহক্ষেত্র কোনটি, উত্তর। প্রশ্নটা বলেছে ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন রাজ্য লিগনাইট কয়লা উত্তোলনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্যের নাম লেখো, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোল ইন্ডিয়া লিমিটেড কবে গঠিত হয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কয়লা তোলা শুরু হয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে কোন যুগের কয়লা বেশি পাওয়া যায়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে হলদে বাদামি রঙের আকরিক লোহা কোনটি, উত্তর। প্রশ্নটা বলেছে উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম কি, উত্তর। প্রশ্নটা বলেছে কোরাবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয়, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কাকে তরল সোনা বলে, দেখো উত্তর।
প্রশ্নটা বলেছে ভারতের খনিজ তেল অনুসন্ধানকারী সংস্থাটির নাম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ওএনজিসি এর পুরো নাম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে উত্তর পূর্ব ভারতের দুটি খনিজ তেল উত্তোলক কেন্দ্র এর নাম লেখো। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সাগর সম্রাট কোন সাগরে অবস্থিত? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাজস্থানের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর। প্রশ্নটা বলেছে হিমাচল প্রদেশের ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? উত্তর। প্রশ্নটা বলেছে কাবেরী নদীর সেতুর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর। প্রশ্নটা বলেছে হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? উত্তর। প্রশ্নটা বলেছে পারমাণবিক শক্তি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? উত্তর। প্রশ্নটা বলেছে পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? উত্তর। প্রশ্নটা বলেছে ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি? দেখো উত্তর। বলেছে পারমাণবিক শক্তির কাঁচামাল থোরিয়াম সমৃদ্ধ মোনাজাইট বালি ভারতের কোন উপকূলে বেশি পাওয়া যায়? দেখো উত্তর। বলেছে হিমাচল প্রদেশের মণিকরণ কোন বিদ্যুৎ শক্তি উৎপাদনে বিখ্যাত? উত্তর। প্রশ্নটা বলেছে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদক সংস্থাটির নাম কি? উত্তর। বলেছে ভারতে কোন শহরে বর্জ্য আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ চলছে? উত্তর। বলেছে অপ্রচলিত শক্তিগুলির মধ্যে কোন শক্তি ভারতে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? দেখো উত্তর। বলেছে সম্পদের গুণগত মান বৃদ্ধির উপায় কি? দেখো উত্তর। প্রশ্নটা বলছে একটি প্রবাহমান সম্পদের নাম লেখো। দেখো উত্তর। প্রশ্নটা বলছে সাধারণত বিজলি বাতির পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করে বিদ্যুতের সাশ্রয় করা সম্পদ সংরক্ষণের কী ধরনের পদ্ধতি? দেখো উত্তর। প্রশ্নটা বলছে পেন্সিলের শীষ তৈরি করা হয় কি থেকে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পৃথিবীতে মোট উত্তোলিত কয়লার কত শতাংশ লিগনাইট শ্রেণীর? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ভারতে সঞ্চিত কয়লার অধিকাংশই প্রায় 99% কোন যুগের? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে অয়েলের পুরো কথা কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পরিবেশ বান্ধব জ্বালানিকে কি বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে যে তেল শিলার মধ্যে পাওয়া যায় তাকে কি বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে দক্ষিণ ভারতের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র এর নাম কি? দেখো উত্তর। বলেছে সুন্দরবনের দুর্গ দুয়ানি থেকে কোন শক্তি পাওয়া যেতে পারে? দেখো উত্তর। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো। এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদ কাকে বলে? এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে নিরপেক্ষ উপাদান কাকে বলে? উদাহরণ দাও। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সাগর সম্রাট কি? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জ্বালানি খনিজের দুটি উদাহরণ দাও। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অচিরাচরিত শক্তি কাকে বলে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কী কী? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সিআইএল এবং ওএনজিসি এর সদর দপ্তরের নাম লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে পেট্রোলিয়ামের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদ সংরক্ষণের
দুটি পদ্ধতি লেখো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে খনিজ তেল থেকে উৎপন্ন দুটি উপজাত দ্রব্য ও তার একটি করে ব্যবহার লেখো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কি, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে এনটিপিসি কি, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কয়লার দুটি ব্যবহার লেখো, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপ্রচলিত শক্তির দুটি অসুবিধা লেখো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদের বাধা কাকে বলে, এটা উত্তর। প্রশ্নটা বলেছে সম্পদ হ্রাস ও সম্পদ সংকট বলতে কি বোঝো, উত্তর। বলেছে ধাতুমল বা অপদ্রব্য বা স্ল্যাগ কি, উত্তর। বলেছে আকরিক কাকে বলে, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। বলছে স্পঞ্জ আয়রন কাকে বলে, উত্তর। বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উত্তর। বলেছে কোক কয়লা বলতে কি বোঝো, উত্তর। প্রশ্নটা বলেছে সিআইএল কি, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নটা বলেছে আইওসি কি, উত্তর। বলেছে সবুজ জ্বালানি কি, উত্তর। প্রশ্নটা বলেছে কালো হিরে কাকে বলে, কেন বলে, উত্তর। প্রশ্নটা বলেছে আন্ডারগ্রাউন্ড মাইনিং কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে ওপেন কাস্ট মাইনিং কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে তেল গাসার কি, উত্তর। এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে শিলা তেল কি, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। পরের প্রশ্নটা বলেছে রট আয়রন কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে লৌহ সংকর ধাতু কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে এনএইচপিসি কি, উত্তর। বলেছে বায়ু শক্তি কি, উত্তর। প্রশ্নটা বলেছে সৌরশক্তি কি, উত্তর। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। বলেছে সৌর বিদ্যুৎ কাকে বলে, দেখো উত্তর। বলেছে ভূতাপ শক্তি কি, দেখো উত্তর। বলেছে জিওথার্মাল এনার্জি গিজার কি, দেখো উত্তর। বলেছে আঞ্চলিক সম্পদ কি, দেখো উত্তরটা লিখে দিয়েছি। পরের প্রশ্নটা বলেছে জাতীয় সম্পদ কি, দেখো উত্তরটা লিখে দিয়েছি। পরের প্রশ্নটা বলেছে ম্যাগনেটাইট উৎকৃষ্ট শ্রেণীর আকরিক হওয়া সত্ত্বেও শিল্পে হেমাটাইট আকরিকের অধিক ব্যবহার দেখা যায়, কারণ ব্যাখ্যা করো, উত্তরটা লিখে দিয়েছি। পরের প্রশ্নটা বলেছে বর্তমান যুগকে বিদ্যুৎ যুগ বলা হয় কেন, দেখো উত্তরটা লিখে দিয়েছি। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে প্রচলিত অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈলের বন্টন উল্লেখ করো, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপ্রচলিত শক্তির অসুবিধাগুলি কি কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি উল্লেখ করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভারতের কোন অংশে জলবিদ্যুৎ উৎপাদন অধিক হয় এবং কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে খনিজ তেলের ব্যবহার লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপ্রচলিত শক্তির 3টি সুবিধা উল্লেখ করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ক্ষয়িষ্ণু সম্পদ ও অফুরন্ত সম্পদের মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে খনিজ তেলের ব্যবহারগুলি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে তাপবিদ্যুৎ ব্যবহারের অসুবিধাগুলি লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদের শ্রেণীবিভাগ করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মানুষের শিক্ষা অবস্তুগত সম্পদ কিন্তু মানুষের কর্মদক্ষতা মানবিক সম্পদ ব্যাখ্যা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে প্যারাফিনযুক্ত খনিজ তেলের বাণিজ্যিক গুরুত্ব কম কেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কয়লার ব্যবহারগুলি লেখো, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মানুষের জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী ব্যাখ্যা করো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শক্তি উত্তোলনের প্রচলিত উৎসের সুবিধা অসুবিধাগুলি লেখো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অপ্রচলিত শক্তির ওপর বর্তমানে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেন, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক সম্পদের সম্পর্ক জড়িত কারণ ব্যাখ্যা করো, দেখো উত্তর। এখান থেকে এই পর্যন্ত।
এটা বলেছে পার্থক্য লেখো বড় ম্যান বনাম ছোট ম্যান। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত। এটা বলেছে লোহাকে আধুনিক সভ্যতার শিল্প সহায়ক বলা হয় কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। 5 নম্বর মানের প্রশ্ন সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যিক, কি কি উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো? নিজের ভাষায় গুছিয়ে লেখো। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে গচ্ছিত ও প্রবাহমান সম্পদের তুলনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে খনিজ লোহার গুরুত্ব এবং ভারতে এই খনিজের প্রধান 3টি রাজ্য বন্টন আলোচনা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন উন্নতি লাভ করেছে কেন? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মানচিত্র এঁকে ভারতে রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন আলোচনা করো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে অপ্রচলিত শক্তি সম্পদ ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সম্পদের উপাদানসমূহ আলোচনা করো। এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও। এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ভারতের খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভারতের তৈল উত্তোলনকারী অঞ্চল অথবা রাজ্যগুলির বর্ণনা দাও। এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভারতের রাজ্যভিত্তিক কয়লা বন্টন আলোচনা করো। এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। এবার কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, দেখো এক এক করে আছে, দেখতে থাকো। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় একবার হলেও চোখ বুলিয়ে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় অথবা MCQতে এই সমস্ত ছোট ছোট তথ্যগুলো যদি তোমরা একবার চোখ বুলিয়ে যাও তাহলে সহজেই উত্তর দিতে পারবে। দেখে নাও। এবার আছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ে হচ্ছে যেগুলো স্টার মার্কস সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একটা বলেছে উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে পশ্চিমের একটি তৈল শোধনাগার। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে দিল্লি। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে খাম্বাদ উপসাগর। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে বেঙ্গালুরু। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে পোখরান সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে বাচলি কমপ্লেক্স। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সাগর সম্রাট। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বলেছে ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি বলদা। এটা ইম্পর্টেন্ট। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি রানীগঞ্জ। এটা ইম্পর্টেন্ট। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে ভারতের একটি প্রাচীনতম তৈল খনি ডিগবয়। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা বলেছে দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক অঞ্চল। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট। পার্টটা হচ্ছে মুম্বাই হাই খনিজ তেল উত্তোলক কেন্দ্র। এটা ইম্পর্টেন্ট। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে দক্ষিণ ভারতের লিগনাইট কয়লা খনি। এটা ইম্পর্টেন্ট। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে একটি বায়ুশক্তি কেন্দ্র। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে পশ্চিম ভারতের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনি। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে বোম্বে হাই। এটা ইম্পর্টেন্ট। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পার্টটা বলেছে ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে পূর্ব ভারতের একটি খনিজ তেল উত্তোলক কেন্দ্র। এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের একটি তৈল খনি। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের একটি আকরিক লোহা উত্তোলন কেন্দ্র। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পার্টটা বলেছে ভারতের একটি পারমাণবিক উৎপাদক
কেন্দ্র, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে বায়লাডিলা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরেরটা ইম্পর্টেন্ট, ভারতের প্রাচীনতম তৈলখনি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনি, এটা মডেল নেওয়া হয়েছে। পরেরটা বলেছে লাম্বা বায়ুশক্তি কেন্দ্র, এটা ইম্পর্টেন্ট, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কয়ানা জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। পরেরটা বলেছে ফারাক্কা, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। পরেরটা বলেছে ভারতের একটি লৌহ আকরিক খনি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ভারতের একটি কয়লা খনি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে দামোদর নদ, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে অযোধ্যা পাহাড়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ম্যানগ্রোভ অরণ্য, এটা ইম্পর্টেন্ট, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে দল্লি রাজহারা লৌহ খনি, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কুল্লাম পারমাণবিক শক্তি কেন্দ্র, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে পশ্চিমবঙ্গের একটি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে জামনগর, এটা ইম্পর্টেন্ট, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ঝরিয়া কয়লা খনি, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। পরেরটা বলেছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এবার কিছু এক্সট্রা দেওয়া হলো, এগুলো নিজেরা বাড়িতে অভ্যাস করবে। একে আছে সালেম, এটা রায়মার্টিনের 427 পেজে পেয়ে যাবে। পরেরটা আছে তালচের, এটা রায়মার্টিনের 427 পেজে আছে, এটা ইম্পর্টেন্ট, এটা পেয়ে যাবে। পরেরটা আছে মণিকরণ, এটা রায়মার্টিনের 427 পেজে আছে, পেয়ে যাবে। পরেরটা হচ্ছে লৌহ আকরিক উৎপাদনে প্রথম রাজ্য উড়িষ্যা, এটা রায়মার্টিনের 427 পেজে আছে, এটা ইম্পর্টেন্ট। পরেরটা হচ্ছে রাওত ভাট্টা, এটা রায়মার্টিনের 427 পেজে আছে, এটা ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য কোশ্চেনের সাজেশান। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে যাবে, এগুলো থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। আর এই পিডিএফটা পেড পিডিএফ, এই পিডিএফটা যদি কেউ নিতে চাও তাহলে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করবে। জয়েন করে অ্যাডমিন প্যানেল বা গ্রুপ ইনফোতে যাবে, সেখানে গিয়ে 3জন অ্যাডমিনের মধ্যে যে কাউকে মেসেজ করলেই অ্যাডমিন তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবে। তার আগে একটা কিউআর তোমাদেরকে দেওয়া হবে, সেটা থেকে তোমরা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো। 10 টাকা দাম এই পিডিএফটার। পেমেন্ট হয়ে যাওয়ার পর তার একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে নিজের নাম সহ, তারপর তোমাদেরকে পিডিএফটা পাঠানো হবে। পিডিএফটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডটা তোমাদেরকে বলে দেওয়া হবে। এই পাসওয়ার্ডটা কারোর সঙ্গে শেয়ার করবে না, পিডিএফটাও কারোর সঙ্গে শেয়ার করবে না, তাহলে কিন্তু নিজেরা বিপদে পড়বে। তারপর তোমরা এই পিডিএফটা দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।